মৃত্যুর ঘ্রাণ একটি অদ্ভুত গন্ধ, যা চোখে দেখা যায় না, কিন্তু যেদিন কেউ সেটা টের পায় সেদিন আর কিছুই আগের মতো থাকে না। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অমর মিত্রর এখন মৃত্যুর ঘ্রাণ। আজ পঞ্চম পর্ব শুরু করি। 9, অনিল বরণের দেওয়া রহস্য উপন্যাসটি ছুঁয়েও দেখেনি সুদামা। পড়ার চেষ্টা করেছিল, পারেনি। হাস্যকর, অগভীর, অহেতুক মারদাঙ্গা, যৌনতা, একেবারে মার্কিন থ্রিলার ভারতীয় ছদ্মবেশে। আজ হঠাৎ কি খেয়াল হয়েছে, অনিল বরণের বই হাতে নিয়ে সোফায় কাত হয়েছে সে। বইটার কথা ভুলেই গিয়েছিল, হারিয়ে গিয়েছিল বইটা। আজ পুরনো খবরের কাগজ বিমলার হাতে চালান করার সময় হারানো রহস্য উপন্যাস অগভীর জলাশয় কাদা পাক ভর্তি ডোবার মধ্যে থেকে হুশ করে মাথা তুলল। ধুলো ঝেড়ে সেই মহাগ্রন্থে মনোনিবেশ করতে চায় সুদামা। আসলে এছাড়া কি বা করার আছে তার? খেয়াল পূরণিত সময় কাটানোর উপায় এই দীর্ঘ দুপুর নিয়ে তার কোনো পরিকল্পনা থাকে না। দীর্ঘ দুপুর, দুপুরের আগে অনেকটা সকাল, দুপুরের পর অনেকটা বিকেল, সন্ধে তার কাজের অকাজের কোনো নিয়ম থাকে না। আর এই নিয়ম নেই বলেই বই পড়ার অভ্যেসও চলে যাচ্ছে, যেমন চলে যাচ্ছে অনেক রকম অভ্যাস। একটা কাজে থাকলে আর একটা কাজে উৎসাহ হয়, উৎসাহই নেই যেন। ফেব্রুয়ারির শেষে নার্সিংহোম থেকে ফিরে কদিন ডায়েরি লিখতে চেষ্টা করেছিল সে, কিন্তু কি লিখবে? তার ঘরের ধুলোবিহীন চকচকে হালকা গোলাপি দেওয়ালের কথা, সিলিং ফ্যানগুলির কথা, টেলিভিশন ভিসিআরের কথা, টেলিফোনের কথা, ওয়াশিং মেশিন, গ্যাস সিলিন্ডারের কথা। সেই ডায়েরির পাতা সাদা রয়ে গেছে। পড়তে পড়তে মনে হয় আরও কিছু কথা লিখে রাখে, যেসব কথা কৃষ্ণেন্দুকে বলতে পারেনি সেইগুলি, যেসব কথা কৃষ্ণেন্দুকে বলেছিল সেইগুলি। যেমন নারীর শরীর, প্রকৃতির দেওয়া শরীর নষ্ট করতে চায় না সে। এবারই তো কৃষ্ণেন্দু বলেছিল, তাহলে সামান্য অপারেশনটি হয়ে যাক, তাহলে সুদামার আর ভয় থাকবে না কনসিভ করার। তা নিয়ে তর্ক হয়েছিল। প্রকৃতি যা দিয়েছে প্রকৃতি তা ফিরিয়ে নেবে, বয়স হলে তো সব আপনা আপনিই যাবে। সে রাজি হয়নি। আর রাজি হয়নি মানে কি তার মাথার ভিতরে গোপন ইচ্ছেগুলি এখনো ঘুমিয়ে আছে? সে আরও সন্তান চায়? এসব কিছুই লেখা হয়নি তার। একা একা কী বা ভালো লাগে। এখন নয়, তখন লিখব, করতে করতে কিছুই হয়নি। সুদামা পাতা উল্টোচ্ছে অনিল বরণের উপন্যাসের। সে কখনো ভাবতেই পারেনি এই উপন্যাস নিয়ে দুপুর কাটাতে হতে পারে। বই পড়ার ইচ্ছেগুলি চলে গেলে মাঝে মধ্যে খেয়াল চাপলে এসবই নেড়েচেড়ে দেখে মানুষ। পড়তে পড়তে সুদামার হাসি পায়, অবাক হয় সে। কিভাবে লিখলো এসব অনিল বরণ? কোত্থেকে জোটালো এইসব পাত্রপাত্রীদের? বই রেখে দিয়ে চুপ করে বসে থাকলো সুদামা। ডায়েরির পাতা ফরফর করছে সিলিং ফ্যানের হাওয়ায়। ধুস, লিখতেই ভালো লাগে না, অভ্যাসটাই চলে গেছে। না হলে এই ভয়াবহ উপন্যাস পাঠের প্রয়াস সম্পর্কেও তো সে লিখতে পারত। কৃষ্ণেন্দু তাকে শিখিয়েছিল ডায়েরি লেখা। কৃষ্ণেন্দুই যেন নিয়ে নিয়েছে সেই অভ্যাসটি, অথবা স্বাভাবিকভাবে অনভ্যাসের কারণে ডায়েরি হারাচ্ছে মন থেকে। যেভাবে যৌবন যায় সেইভাবেই যেন চলে যাচ্ছে মনের অক্ষরগুলি। সুদামার দিনযাপন এখন এই রকম, নানা অনভ্যাসের অভ্যাস। তার দিনযাপনে কোনো রং নেই, সেই অনুভূতিময়তা নেই যা আসে রক্তের ডাক থেকে। তার সন্তান নিয়ে কোনো উদ্বেগ নেই, সন্তান পালনের কোনো অভ্যাসই নেই তার। তা হতো, হয়তো হয়নি। নিঝুম ফ্ল্যাট এখন আরও নিঝুম। সিলিং ফ্যানের সূক্ষ্ম শব্দের সঙ্গে হার্টবিট অহেতুক পাল্লা দিতে চায়, পারে না। বয়স বাড়লে হৃদয়ের শব্দও তো বিলম্বিত হয়,
হয়ে যায় একটি ধনীর সঙ্গে আরেকটি ধনীর তফাৎ হয়ে যায় অনেক, তাই যেন হচ্ছে ক্রমাগত। টেলিফোনটা বেজেই থেমে গেল। সুদামা উঠতে গিয়েও উঠল না। যদি আবার বাজে, বাজল না। ভুল লাইন আচমকা চলে এসেছিল এদিকে। সে আবার চোখ দেয় অনিল বরণের রহস্যে। এই উপন্যাসের পুরুষ রহস্যভেদী, ঠিক তাও নয়, যেন রহস্য উদ্ধারে অভিযাত্রী মানুষটি নিজেই একের পর এক খুন করে যাচ্ছে আসল খুনিকে ধরার জন্য। খুন যেন জল ভাত, কল্পনা শক্তিও আছে বটে লোকটার। বিচিত্র সব খুনের বিবরণ। মানুষ খুন অতই সহজ? খুনে কোনো বিকার নেই খুনির সন্ধানে বেরোনো রহস্যভেদীর। সুদামার যে কি হলো! বইটি হাতে করে কিচেনে এলো। ভাবে, দেশলাই ঠুকে দেয়। গ্যাস ওভেন জ্বালিয়ে তার উপর ধরে বইয়ের পাতাগুলো। কিন্তু বই তো প্রাণে লাগে। সে বুকে করে ফেরত এলো আবার। কাল রাতে কৃষ্ণেন্দু বলছিল অফার আসছে। কি অফার? না, যেসব বহুজাতিক সংস্থা এখানে ব্যবসা করতে চায় তাদের কাছ থেকে, যেমন এলপিজি সংস্থা এসেছে। তারপর প্রচুর মাইনে। এখন যা পায় কৃষ্ণেন্দু তার দ্বিগুণ, 3 গুণের কাছাকাছি। ভাবাই যায় না যে ওরা কত সুযোগ দিতে পারে। ওরা তো প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি, লাভের জন্য ব্যবসা করে, লাভের জন্য প্রোডাকশন করে, দিতে পারে অনেক। সুদামা ভাবল কৃষ্ণেন্দুকে ফোন করে জানতে চায় সেই অফারের কি হলো। কিন্তু তাও তো হাস্যকর। তাতে কি হতে পারে? এই ফ্ল্যাটটা আরও বড়, আরও উঁচুতে, কিন্তু তা কি আকাশের কোলে? হাত বাড়ালেই ছায়াপথে হাঁটা যাবে তখন? আর কৃষ্ণেন্দু এইরকম কথা গত 6-8 মাস ধরে বলছে। তেমন অফার পেলে চাকরি ছেড়ে দেবে। সরকারি চাকরির কত আর মাইনে? যে কাজ করে সেও মাইনে পায়, যে করে না সেও। ওইসব বহুজাতিক সংস্থার, দেশীয় বিকাশশীল সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ, তারপর বোর্ড অফ ডিরেক্টরসে পৌঁছনো, তারপর চেয়ারম্যান। এক মহিলা 60 লাখ টাকা পান পার অ্যানাম। একজন পায় 1 কোটির কাছাকাছি। ওসবের সুখই আলাদা। টেলিফোনে হাত দিয়েও তুলে নেয় সুদামা। কৃষ্ণেন্দু কী বা বলবে? ও তো কথার কথা। আজই কি কোনো সিদ্ধান্ত হয়ে যাচ্ছে? ওসব তো স্বপ্ন, তা কখনো সত্যি হয়? টেলিফোনের কাছে বসে আছে সুদামা। তার মনে হচ্ছে আবার বাজবে। কে করবে? খবরের কাগজের সেই প্রুফরিডার, যার কতকগুলি প্রতিবেদন পড়ে সে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিল। লোকটা লেখাকে পেশা করবে বলেই কাগজে সামান্য চাকরি নেয়। তারপর যে কি হলো তার! আবার ফোনটা ভেঙে ভেঙে বাজল। সুদামা ছোঁয়ার আগেই থেমে গেল। কেউ খুব চেষ্টা করছে সুদামার সঙ্গে কথা বলার জন্য। কে? কৃষ্ণেন্দু? কৃষ্ণেন্দু তার প্রেমিক কি আবার পুরনো প্রেম নিয়ে ফিরে এলো? সে তো জানে এই সময়ে ঘুমোচ্ছে সুদামা, ঘুমিয়ে আছে। ঘুম ভাঙাতে চাইছে কৃষ্ণেন্দু? না, 14 বছর আগে ফোনের কোনো প্রশ্নই ছিল না। তখন তো কৃষ্ণেন্দু সবে কাগজ ছেড়ে সরকারি পদে। সে যে কাগজে প্রুফ দেখত তার চলল না, উঠেই গেল। সরকারি পদে ঢুকে বিয়ে করল কৃষ্ণেন্দু। তখনও লেখা থামায়নি। একবার লিখল কংসাবতী তীরে বর্ষা। সেই বর্ষার কথা এখনো ভোলেনি সুদামা। ভোলেনি মেঘের বিবরণ। দুপুরে আটকে রেখেছিল যুবক স্বামীকে তার স্ত্রী বেলগাছিয়ার ফ্ল্যাটে। সেদিন দুপুরে তারা শ্বশুর শাশুড়ির ভালো ঘরটি পেয়ে গিয়েছিল। 1 সপ্তাহ ধরে পেয়েছিল। কি আশ্চর্য দিনই না গেছে! 1 সপ্তাহ ধরে স্বামী স্ত্রী নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলছিল। সেবার বর্ষায় শ্বশুর শাশুড়ি দিন 7 জন্য পুরী, সঙ্গে অর্ধেন্দুরাও গেল। পুরীর রথযাত্রা দেখতে তাকে কম লোভ দেখায়নি বড়জা যুথিকা। সে যায়নি। তার লোভ হয়েছিল অন্তত দিন 7 জন্য পুরো ফ্ল্যাটটা তো তাদের। 7 দিনই কৃষ্ণেন্দু তার সঙ্গে ছিল। তাকে ছুটি নেওয়াতে বাধ্য করেছিল সুদামা। মধুচন্দ্রিমা যাপন হবে। টেলিফোনের সামনে বসে সেই ঘন বরিশনের দিনগুলির কথা মনে পড়ে গেল সুদামার।
এখন বাইরে মেঘ আর রৌদ্র একসঙ্গে জড়িয়ে যাচ্ছে। মেঘ আসবে আসবে করেও আসছে না এই বালির মাঠের আকাশে। ভ্যাপসা গরম। এর থেকে পরিত্রাণের জন্যেই কি সেই বাদল দিনের কথা মনে পড়ল, নাকি কৃষ্ণেন্দুর জন্য? কৃষ্ণেন্দু তাকে ছুঁতে চাইছে, পারছে না। তার কণ্ঠস্বর শুনতে চাইছে, পারছে না। কৃষ্ণেন্দুরও হয়তো মনে পড়ে গেছে সেই বাদল মেঘের কথা। টেলিফোনে সেই কথাই বলতে চাইছে কি? টেলিফোনে জানাতে চায় পুরাতন প্রেম? মনে পড়ে গেছে পুরাতন কথা, ঢাকা পড়েনি এখনো সব? খেয়াল, এ সব খেয়াল, এলোমেলো সময়হীন জীবনযাপনের খেয়াল। বোধহয় এই ভাবনাও, না হলে দগ্ধ প্রকৃতির ভিতরে মেঘের অনুষঙ্গ ভাবনায় আসে কি করে? কৃষ্ণেন্দু, মনে পড়ে তোমার? অর্ধেক আকাশ দিয়েছিলে তুমি, আর দিয়েছিলে ফ্ল্যাট বাড়ির বাইরে টালা পার্ক, খোলা খোলা মাঠের ধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিরীষ, আকাশমণির ছায়া। তার ভেতরেই লুকিয়েছিল কোথাও একটি কদম গাছ। সেই যে 14-15 বছর আগের খবর। আমরা সেই 7 দিন 3টি ঘরের মালিক। নিজের ঘর ছেড়ে সবচেয়ে ভালো ঘরটায় সকাল, দুপুর, সন্ধে কাটাচ্ছি। জানালা খুললেই মেঘ, বর্ষা। তুমি এক ভোরে কি কাজে বেরিয়ে ফিরে এলে কোষবদ্ধ ভালোবাসা নিয়ে। বাদল দিনের প্রথম কদম ফুল একটি একটি করে নবপরিণীতার কোষবদ্ধ 2 হাতে তুলে দিয়েছিলে। সুদামা, একটা ফুল তোমার, আর একটা তোমার, আর একটা তোমার, 5টা ফুলই তোমার। এতদিন ধরে জানতামই না এদিকে কদম ফুল ফোটে। জানতে হলো তোমার জন্য। ভালোবাসা চিনিয়ে দিল ফুলগুলিকে। সুদামা টেলিফোন তুলে পটপট ডায়াল করতে থাকে। রিং হতে থাকে ওপাশে। রিং হয়েই যাচ্ছে, বেজে যাচ্ছে টেলিফোন, কেউ ধরছে না। আশ্চর্য, কৃষ্ণেন্দু ঘরে নেই। সুদামা কানে চেপে থাকে রিসিভার। যদি বেরিয়ে থাকে টয়লেটের দিকে, এখনই ফিরবে। দোরগোড়ায় তো পিয়ন থাকে, থাকে একজন ক্লার্ক একদম পাশের ছোট্ট খুপড়িতে। সাহেবের পিয়ারোর কাজ করে। সেই বা গেল কোথায়? ফোনটা তো সেই ধরবে সাহেব না থাকলে। বাজতে বাজতে ফোন ক্লান্ত হয়ে থেমে গিয়ে অপ্রীতিকর এনগেজড সাউন্ড। সুদামা ফোন রেখে দিল। কৃষ্ণেন্দু অফিসে নেই। সে না থাকলে পিয়নও থাকে না, ক্লার্কও অন্য কোথাও গিয়ে তাস খেলে। তাহলে ফোনটা কার? কৃষ্ণেন্দুরই। অন্য কোনো জায়গা থেকেও তো ফোন করতে পারে। হয়তো এতদিন বাদে তার মনে হয়েছে বাচ্চাটা রেখে দিলেই হতো, আর একবার না হয় মা হতো সুদামা। নাকি তার মনে হয়েছে কংসাবতী তীরে বর্ষার কথা। কি চমৎকার লিখেছিল! পুরো ফ্ল্যাটে যা, শ্বশুর, শাশুড়ি, ভাসুর কেউ নেই। তারা দুজন। কদম ফুল সাজানো রয়েছে মেঝের উপর পরপর। সেই ফুলের দিকে চেয়ে বসে আছে দুজন। আহ, বৈশাখে বিয়ের পর সেই প্রথমেই যেন দুজনে নিবিড় হতে পারল। তাদের ঘর তো গ্যাস চেম্বার, সেখানে বর্ষা বসন্ত একই রকম, শীত গ্রীষ্মের তফাৎ নেই। ঘরে সারা দিন, হ্যাঁ, ছুটির দিনেও হয় শাশুড়ি, না হয় যা, না হয় জায়ের মেয়েটি আছেই। রাত 11টার আগে কেউ কারোর মুখই ভালো করে দেখতে পেত না যেন। দুপুরে খোলা জানালার কাছে শুয়ে দুজনে মেঘ দেখছিল তারা। ভরন্ত মেঘ, যুবতী মেঘ, কুমারী মেঘ, গর্ভিণী মেঘ, গর্ভের ভারে শ্লথগমনা মেঘ নারী। কৃষ্ণেন্দু শোনাচ্ছিল এইসব। কবে সে দেখেছিল কংসাবতী তীরে জেগে উঠছে মেঘ। তারা যেন বিন্ধ্য পর্বতের কোল থেকে উঠে এলো নির্বাসিত যক্ষের হৃদয় বেদনা ধারণ করে। মিলিত হয়েছিল পরস্পরে। কুমারী মেঘ গর্ভবতী হয়ে যাচ্ছিল একটু একটু করে। সেদিন সন্ধ্যায় কৃষ্ণেন্দু খাতা কলম নিয়ে বসে লিখেছিল সেই অলস গমনা মেঘের কথা। যে বিবরণ শুনিয়েছিল কৃষ্ণেন্দু, তার ভিতরে যেন নিজের মুখ দেখতে পেয়েছিল তরুণী বধূ। সুদামা নিজেকে আছড়ে ফেলল বিছানায়। এখন যদি কৃষ্ণেন্দুর ফোনটা আবার আসতো, তাকে সে এই সব কথা শোনাতো। এসব কি এই গ্রহেই ঘটেছিল, এই জন্মেই? আবার ফোন বাজল। এবার পরিষ্কার বাজছে। হাত বাড়িয়ে অনেকটা নিজেকে এগিয়ে সুদামা ফোন ধরে। হ্যাঁ,
সুদামা বলছি। তুমি কোথায় ছিলে কৃষ্ণেন্দু? তোমার ঘরে ফোন বেজে যাচ্ছে, কেউ ধরেনি, কেউ নেই। আমার মনে পড়ে যাচ্ছে সেই যে সবাই পুরী গেল ঘন বর্ষার দিন, মেঘ এসে দাঁড়িয়েছে আমাদের জানালায়, তুমি বলছো একটা তোমার আর একটা তোমার। কদম ফুল গো, কদম ফুল, মনে আছে? এবারে আমরা বর্ষায় কদিন বেলগাছিয়ায় গিয়ে থাকি বরং, দাদারা কদিনের জন্য এই ফ্ল্যাটে। আচ্ছা, নীলের চিঠি কি হলো, পড়া হলো? নীলের কথা আবার মনে পড়ে গেল সুদামার, আচমকাই। সেই আশ্চর্য রোমান্সের সঙ্গে নীলের কি সম্পর্ক? নীল তো তখন জন্মায়নি, কিন্তু মনে হলো যেন ছিল, চারপাশের বাতাসে ভাসছিল সে। আমি সুহাস, সুহাস বোস ম্যাডাম। কে? সুদামার হাত থেকে টেলিফোনের রিসিভার পড়ে গেল। সে ঘন নিঃশ্বাস ফেলে, তারপর আস্তে আস্তে রিসিভারটি তুলে কানে চেপে ধরে। তুমি মানে আপনি বলবেন তো আপনি? আমি ভাবছি। সুযোগ দিলেন কই ম্যাডাম? আপনি কি ফোন করেছিলেন? কেন বলুন দেখি, কেউ তো ধরল না। আপনার স্যার কোথায়? উনি বাইরে গেছেন নতুন একটা প্রজেক্টের ব্যাপারে, ফিরবেন এখনই, বেশি দূরে নয়, বাইপাসের দিকে। আমি ফোনটা ধরতে এলাম, অনেকক্ষণ ধরে বাজছিল, কেটে গেল, মনে হলো আপনি। কিছু বলবেন? বলবো, আপনাকে বলবো। আপনাকে বললে কি বুঝবেন? শুনুন সুহাস, বলতে পারেন বর্ষা আসতে আর কত দেরি? অফিসিয়ালি বর্ষা কবে আসছে? খুব গরম, মেঘ কবে নাগাদ ঢুকবেই শহরে জানেন আপনি? 10। সুহাস বলল, খবর নিতে হবে ম্যাডাম। কি খবর নেবেন? কবে নাগাদ বর্ষা নামবে? আপনি কি হাওয়া অফিসে খবর নেবেন? সুদামা জিজ্ঞেস করে। না, অন্য জায়গায়। আর কোনো জায়গা আছে যারা খবর দিতে পারে? সুহাস বলল, খুঁজে বের করতে হবে। সুদামা হাসতে লাগল। আপনার এখন কোনো কাজ নেই? আছে তো। কি কাজ? এই যে কথা বলছি মিসেস চ্যাটার্জির সঙ্গে। আচ্ছা, আপনি এখন কি করছিলেন? ঘুমিয়েছিলেন? সুদামা হালকা হয়ে যাচ্ছে। খারাপ লাগছে না তো কথা বলতে? ছেলেটা খুব বুদ্ধিমান, চমৎকার কথা বলে। কি সুন্দর বলল, খোঁজ নেবে, খুঁজে বের করবে যারা বলতে পারে মেঘের খবর। সুদামা বলল, হ্যাঁ, ঘুমিয়েই তো ছিলাম। তাহলে যে ফোন করলেন স্যারকে ঘুমিয়ে ঘুমিয়ে? হাসে সুদামা। আপনার যে খুব সাহস। হ্যাঁ, আপনার সেই ঘোষ চৌধুরী সাহেবের খবর কি? রহস্য ঔপন্যাসিক। উনি এখন রহস্য তৈরি করছেন। ইস, কি খারাপই না লেখেন। উনি কি খুনের পরিকল্পনা করেন সবসময়? না না, তা কেন হবে? সুহাস হাসে। লোকটা উনি খারাপ নন। এ তো আপনার বসের কথা। যাকগে, উনি খারাপই হন আর ভালোই হন, আমার তাতে কি। তবে আমার যেন মনে হয়, যাকগে সে কথা। হ্যাঁ, খোঁজটা কোথায় নেবেন? সুহাস বলে, কত জায়গা আছে। কত জায়গা মানে? আছে তো এক হাওয়া অফিসই। সুহাস বলল, ধরুন কোনো এক গাছের কাছে। কদম গাছ তো বলতে পারে। সুদামা বলল, আপনি কি কবিতা লিখতেন? সুহাস বলল, মনে হয় তা। কি করে জানব? আপনার বস মানে চ্যাটার্জি সাহেব লিখত। না, কবিতা নয়, প্রোজ। আপনার সেই প্রজেক্ট কত দূর? সুহাস বলল, যাবেন দেখতে? আমি ওর কি বুঝি। সুদামা মাথার চুল কপাল থেকে সরিয়ে দেয়, আঁচলের খুঁট দিয়ে গলা মোছে। আর ধোঁয়া, চিমনি, কারখানা, এসব কি দেখার মতো জিনিস? দানব দানব মনে হয় না? সুহাস বলল, দানব এখনো জন্মায়নি, জায়গাটা খুব সুন্দর। সুদামা বলে, সুন্দর জায়গাটা নষ্ট করার ব্যবস্থা করছেন? তা কেন হবে? গ্রিন তো থাকবে না। কিন্তু একটা প্রজেক্ট, খুব বড় প্রজেক্ট, চারপাশ রাতারাতি বদলে যাবে। তা যাক, কিন্তু সুন্দর কি থাকবে? এক একজন সৌন্দর্যকে এক এক রকম ব্যাখ্যা করে।
যাই ব্যাখ্যা হোক, নদী, পাহাড়, সমুদ্র, সবুজ মাঠই তো লোকে দেখতে যায়, কারখানাকে দেখতে ছোটে। আপনি দেখুন না। সুদামা বলল, আপনার স্যারকে বলুন, উনি যদি নিয়ে যান। একদিন গেলেই হলো। হ্যাঁ, ওদিকে খোঁজ পাওয়া যেতে পারে মেঘের, কাছেই গঙ্গা, মেঘ তো নদী থেকেই আকাশে ওঠে। কারখানা হলে গঙ্গা থাকবে? বাহ, কেন থাকবে না? আপনি সবুজ রক্ষা করতে পারলেন না? ওপারে সুহাস হাসে। আমি খুব ইমোশনাল, সত্যি সেদিন খুব আপসেট হয়ে গিয়েছিলাম। যাক, আপনি আসুন, মেঘের খবর নেব। নদীতে অনেক নৌকো, পালতোলা, তারা হয়তো খবর দিতে পারে। থাকুক গঙ্গা, থাকুক মেঘ, থাকুক নৌকো, সাদা পাল। ফোন রেখে দিল সুদামা। অর্থহীন, অপ্রয়োজনীয় কথা আর কত সময় ধরে চালানো যেতে পারে? সুহাস বোস কৃষ্ণেন্দুর জুনিয়র, বয়সে অনেক ছোট, অন্তত বছর 8 তো হবেই। ফোন রেখে শ্বাস নিল সুদামা। হ্যাঁ, হালকা লাগছে অনেক। ঘরের ভিতরে যে গুমোট বাতাস ছিল তা যেন এই মিনিট কয়ের ভেতরে উধাও। বন্ধ জানালা কি খুলল সুদামা? না, সব তো তেমনই রয়েছে। কথা হয়েছে কিছু সময়ে, কিন্তু সুহাসের কথা তো তার কানে কানে। সুদামা অবাক হয়ে গেল। কি সব ভাবছে সে? ঘরে যেন আলো অনেক, তা কি তার কথার জন্য? সে বেশ জোরে জোরেই কথা বলছিল। দুপুরে ফোন এলে তেমনই করে থাকে সুদামা, ইচ্ছে করেই কণ্ঠ উচ্চে তোলে। কেননা প্রথমে কৃষ্ণেন্দু, পরে বিমলা চলে যাওয়ার পর এই ফ্ল্যাটে তো আর কেউ কথা বলে না। পাশের ফ্ল্যাটের অনিন্দিতা আসতো কদিন, তার উদ্দেশ্য হলো টিভি খুলে সিনেমা দেখতে দেখতে সুদামার সঙ্গে সিনেমার গল্প করবে। তাতে সিনেমাও হলো, আড্ডাও হলো। এখন তো সব সময় সিনেমা। সুদামার কোনো উৎসাহ নেই সিনেমায়। তা টের পেয়ে অনিন্দিতা এখন তার ঘরেই ডেকে নেয় 3 তলার মাধুরীকে। আবার মাধুরীও ডাকে অনিন্দিতাকে, সুদামাকেও ডাকে। গেল কবে সে? সুদামার মনে হচ্ছিল এই ঘরে বহু সময় ধরে আলাপ হয়েছে, হাসতে হাসতে কথা হয়েছে। সেই আলাপের ভিতরে ছিল মেঘ বিষয়ক কিছু কথাবার্তা, কদম ফুল, পুরনো এক বর্ষা। আলাপ এখনই থামল। একজন চলে গেছে, একজন আছে। সুদামা মনে করতে চেষ্টা করে কি কি কথা। হ্যাঁ, কংসাবতী তীরে বর্ষার কথা হয়েছে। বাইরে কি চকচকে রোদ, গরম বাতাস। এই সময়ে এই ঘরে নদী এসে ঢুকেছিল। মাথায় মেঘ, কি মেঘ! কুমারী মেঘ, মেঘ নারী, বর্ষণে বর্ষণে যে শীতল করে পোড়া পৃথিবী। কি যে হয়েছে তার! কখন এসব কথা হলো? সুহাস বোস জানবে কি করে? একটা তোমার, আর একটা তোমার, এইটা তোমার, এইটাও তোমার, সব ফুলই তোমার। সুহাস বোস তো নিতান্ত উচ্চাসী চাকুরে, বুদ্ধিমান, কিন্তু কতবার বুদ্ধি ধরে। যে কৌশলটি প্রয়োগ করল সে, তা তো বহু পুরাতন। বসকে খুশি করতে হলে তার অন্দরমহলকে খুশি করো। বড্ড ঘ্যান ঘেনে ব্যাপার। বহু চর্চিত ওই কৌশলই তো রপ্ত করতে উঠে পড়ে লেগেছে সুহাস। প্রয়োগ করেছে সময় বুঝে। ঠিক দুপুর, একা ঘরে সে হাঁপিয়ে উঠেছে। এই সময় যে মানুষই ফোন করুক, তার কণ্ঠস্বর প্রার্থিত মনে হয়। সুহাস সেই সুযোগই নিয়েছে। সকালে কিংবা রাতে ফোন করলে তো এত সময় কথা বলার সুযোগ পেত না। সুদামা নিজেই সে সুযোগ তাকে দিত না। টেলিফোন কৃষ্ণেন্দুর কাছে চলে যেত। খামোকা ফোন করতে গেল ছেলেটা। উন্নতি করবে নিশ্চিত, কৃষ্ণেন্দুই তো বলে। অতি বিনয়ী সুহাস তাকে স্যার না বললেও ক্ষতি ছিল না, একই সার্ভিসের লোক। কিন্তু সুহাস চেয়ারের মর্যাদা দেয়। সে খুব সতর্ক, জানে কৃষ্ণেন্দু কিসে খুশি হবে। তা হোক, চাকরি যখন করতে ঢুকেছে বীরভূমের কৃষক পুত্র, সে তো উপরে উঠতেই চাইবে, যত উঁচুতে সম্ভব। তাতে সুদামারি বা কিসে মাথা ব্যথা? সে ঘুরতে লাগলো ফ্ল্যাটের ভিতর। মনে হচ্ছে যেন আরও মিনিট নয়, আরও ঘন্টাই কথা হয়েছে। যতক্ষণ এই ফ্ল্যাট একাকী পড়ে আছে ততক্ষণ।
সেই বিমলা চলে যাওয়ার পর থেকেই সুহাস আলাপ জুটল ধীরে ধীরে। এখনই যেন মনে হচ্ছে সে একটু একা হয়ে গেল। ঘরে অতিথিকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে এলো। কি চমৎকার না কথা হলো! বর্ষায় তো কদম্ব ফোটে, কদম্বে কুঁড়ি এসে যায় এই সময়েই। এখন জ্যৈষ্ঠের মাঝামাঝি, মে মাস শেষ হতে গেল। এই ঘরে বসে সুহাস যেন বলছিল, কদম্ব গাছের কাছেই জানা যেতে পারে কবে নাগাদ মেঘ এসে শহর ভাসিয়ে দেবে। কদম্বও তো মেঘের অপেক্ষায় আছে। কদম্বটা কোথায় আছে? বেলগাছিয়ায়, মাঠের ধারে। সুহাস বোস তখনই উঠে যায় সোফা থেকে। ম্যাডাম যদি বলেন দেখে আসি। কি চমৎকার সব কথা হলো! আলাপে আলাপে ঘর দুয়ার সব আলো হয়ে উঠল। মাধুরীদের ফ্ল্যাটের টিভিতে সিনেমার নাচ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন যেন কানে আসছে উপরের টিভির শব্দ। যতক্ষণ সুহাস ছিল ততক্ষণ কানেই যে আসেনি। সুহাস বোস হোক বা যে কেউ হোক, সে অনেক কথা বলেছে অনেক সময় ধরে, হেসেছে হা হা শব্দে। ডাইনিং কাম লিভিংয়ে, শোয়ার ঘরে, আরেকটি ঘরে, আর একটি ঘরে। কি আশ্চর্য মেঘ উঠেছিল তখন! মেঘে মেঘে ছেয়ে গিয়েছিল আকাশ, ফাঁকা ফ্ল্যাট। শ্বশুর শাশুড়ি যা ভাসুর গেছে পুরীতে, ফ্ল্যাটে শুধু দুজন কথা বলছে। কথা বলছেই না, অনেক সময় চুপ করে বাইরে চোখ ভাসিয়ে আছে। মেঘ দেখছে। কথা যখন বলছে না তারা, তখনই যে বেশি কথা। সুহাস বোস তো কত সময় চুপ করেই থাকলো। সুদামা জানালার কাছে যায়। পর্দা সরিয়ে দিতেই বাইরে ছায়া ছায়া ভাব। আশ্চর্য, রোদ কি মরে গেল? বিকেল হয়ে গেল? না তো, এখন যে দুপুর, ভীষণ দুপুর, পোড়া দুপুর। সমুদ্র তীরে বৈশাখ মাসের দুপুর যেমন তেজি থাকে, তেমনি দুপুর। বালিতে আগুন ধরে যাচ্ছে। সেই রোদ তো নেই, ছায়া ঘনিয়ে এলো। সুদামা পটাপট পর্দা তুলে দিতে থাকে। ছায়া, 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 ছায়া ঘনাইছে বনে বনে। বন কোথায় এখানে? কৃষ্ণেন্দু কি সুন্দর গাইতো। ছায়া কি সত্যি এলো, নাকি বেলা পড়ে এলো, নাকি সুদামার চোখে ঘোর এলো? মেঘের স্বপ্ন এলো, ফিরে এলো সেই সব দিনরাত্রি। নিঝুম হয়ে বাইরে তাকিয়ে ধীরে ধীরে দু চোখের পাতা নরম করে আনে সুদামা। আঁখি পল্লব ক্রমে বুঝে এলো, পাখি যেমন গোটায় রৌদ্র শেষ হলে তেমনি জানালার ওপারের প্রকৃতি ধীরে ধীরে মুছে যায়, আকাশ মুছে যায়। সত্যি মেঘ এসেছে কিনা তাও জানে না সুদামা। ঢলে পড়ে সে পর্দার উপরে জানালার গ্রিল জালে। কৃষ্ণেন্দু, ছায়া ঘনাইছে বনে বনে। নীল, মেঘ বলেছে যাব যাব। মেঘ উঠেছে, মা দেখো। কৃষ্ণেন্দু, নীল, হ্যাঁ ওরা দুজন, দুজনই শুধু। নীলকে লিখতে হবে, অবশ্যই যেন আসে। আয় নীল, আয়, আমার ভয় করছে। চমকে ওঠে সুদামা। চোখ খুলে যায়। সত্যিই তো, মেঘে মেঘে ছেয়ে গেছে সব। এ তার ঘোর নয়, এ তার ঘুম নয়, মুদিত চোখের অন্ধকার নয়। একটু অন্যরকম একটি গল্প পড়ছি এখন। আপনাদের কেমন লাগছে জানালে আমার ভালো লাগবে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।